গুড মর্নিং। আজ হলো সুন্দরবনে আমাদের সেকেন্ড ডে। তো পাখিরালয় থেকে সকাল সকাল আমাদের ডেকে দিয়েছে, সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি বোটে ওঠার জন্য। তো বোটে উঠেই পেয়ে গেছি হিঙের কচুরি আর ডাল, আর একটা সঙ্গে খুব সুন্দর একটা সন্দেশটা আমার খুব ভালো লেগেছিলো। ঠিক আছে, তো যাই হোক সেখান থেকে নেমে আজকে আমাদের ট্রিপ অনেক কিছু আছে, সুধন্যখালি, সজনেখালি, ব্লা ব্লা ব্লা। এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না, আমি পরে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ফার্স্টেই ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, কারণ এখান থেকেও নাকি বাঘ দেখা যায়। বাঘ দেখার উদ্দেশ্যে এখানে দেখতেই পাচ্ছ ঘন জঙ্গল, আর উপর থেকে এটা অনেকটা সুন্দর লাগছে এবং উপর থেকে দেখাটা অনেকটা সুবিধার হবে। তো ওয়াচ টাওয়ারে উঠতে উঠতে তো পায়ে লেগে গেল, কারণ এত ছোটো ছোটো সিঁড়ি ছিল আর ভিড় ছিল। তো তো এখানে এই জায়গায় দেখছো একটা জলাশয়ের মতো করা রয়েছে। এটা অ্যাকচুয়ালি মানে বাঘ এবং অন্যান্য পশু পাখি যাতে জল খেতে আসে, এটা মিষ্টি জলে করা আছে। ঠিক আছে, মানে বৃষ্টির জলকে ধরে রেখে, কারণ ওরা লবণাক্ত জল তো সেভাবে খেতে পারে না, তো চারিদিকে লবণাক্ত জল যাতে তারা খাবার জল পায়, সেই জন্য হচ্ছে এরকমভাবে এটাকে তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের লঞ্চে যারা আছে, ইনফ্যাক্ট অন্য লঞ্চেরও এসেছে। আচ্ছা, এখানে তারপরে আমরা যে ঢুকলাম একটা ফরেস্ট, এখানে অন্য কেউ থাকতে পারে না আজকের দিনটা, এই জন্যই ওই যে বাড়িটা দেখালো ওটাতে ফরেস্ট অফিসাররা কেউ কেউ থাকতে পারে। আচ্ছা, তারপর ওখান থেকে চলে এলাম, এসে যে এইটাকে কি চেলা মাছ একটা বলে, মানে মাছটা খুব সুন্দর, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, একটু করে যাবে মাথাটা পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। এই মাছগুলো মানে একদম খাওয়া যায়, কিন্তু এই মাছগুলো ধরা খুব কঠিন। যাই হোক, তারপরে বোটে উঠেই আমুদি মাছ ভাজা দিয়েছিলো, আর একটা খুব সুন্দর আমের একটা ড্রিঙ্ক দিয়েছিলো, যেটা বানিয়েছিল ওরা আর কি, কোনো প্যাকেট ড্রিঙ্ক নয়, কাঁচা আমের। তো সেটা দেওয়া হয়নি। আর কেক খেয়েছি, এই যে দুটো বাচ্চা মেয়েদের একজনের বাড়িতে, ওখানে সেলিব্রেশন হচ্ছিল। একজন ওল্ড এজ ব্যক্তি, সে গাছ থেকে ফল পাচ্ছিল, তাই উনি বকছিলেন যে বয়স হয়ে ম্যাচিওরিতে। অন্যান্য লোকরা বলছিল, উনি যদি ওইভাবে বলেননি। আর এখানে একটা মিস আপ হচ্ছিল যে আমার ফোন জলে পড়ে গেছিলো। ইন্ডিয়া পার্টি 4264 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশ পার্টে 5800 বর্গ কিলোমিটার। 60 ভাগ ও বাংলাদেশ পার্টে পড়েছে, 40 ভাগ আমাদের ইন্ডিয়া ভাগে পড়েছে। এবং ভারত বাংলাদেশকে জঙ্গলের মাছ থেকে দীঘায় ঠিক করে দিয়েছে, কিন্তু ভাগ করে দিয়েছে এই রায়মঙ্গল এই হলুদ কার্ডটা দিয়েছে। এখানে দু দেশের বর্ডার সিকিউরিটি এবং ফরেস্ট গার্ড কিন্তু পেট্রোলিং করছে, কোনো এই 4264 বর্গ কিলোমিটারকে আবার দুটি ভাগে ভাগ করা আছে। এই যে পার্টটা দেখছি এটা বলছে ডিভিশনাল ফরেস্ট, 1679 বর্গ কিলোমিটার। আর এই যে পার্টটা দেখছি এটা হচ্ছে টাইগার রিজার্ভ, এটা হচ্ছে আয়তন 2585 বর্গ কিলোমিটার। এই যে পজিশনটা এটা হচ্ছে পঞ্চমুখানি, যেটা দেওয়া আছে না 5টা নদীর সঙ্গম, তার অপোজিট সাইড থেকে ডিভিশনাল ফরেস্ট। আর এই যে টাইগার রিজার্ভ এরিয়া 2585 বর্গ কিলোমিটার, এটাকে কিন্তু আবার 3টি ভাগে ভাগ করা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সজনেখালি, এরপরে যাবো সুধন্যখালি। এখান থেকে 8 ঘন্টা যাওয়ার পরে কিন্তু আমরা প্রপার জঙ্গলের মধ্যে প্রবেশ করবো। এইগুলো কিন্তু লোকাল সাইড, এই একদিকে লোকাল সাইড আর ফরেস্ট সাইড। তারপরে আমরা কিন্তু জঙ্গলের মধ্যে ওপেন ফরেস্টের মধ্যে ঢুকবো। এগুলো ফেন্সিং দেওয়া আছে, যতটা লোকাল সাইড ততটাই কিন্তু ফেন্সিং, 54 কিলোমিটার মতো এরকম ফেন্সিং দেওয়া আছে। তারপরে সুধন্যখালি, তারপরে দোবান। এই যে পুরো এরিয়াটা আজকে ঘুরবো, এটাকে বলছে পীরখালি জঙ্গল, স্যাংচুয়ারি জোন, ট্যুরিস্ট ঘোরার জন্য। 7খানা আইল্যান্ডকে নিয়েই স্যাংচুয়ারি জোন, 363 বর্গ কিলোমিটার, শুধুমাত্র ট্যুরিস্ট ঘোরার জন্য। বাফার এরিয়া, যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করবে তাদের জন্য কিন্তু বাফার এরিয়া 892 বর্গ কিলোমিটার। আর এটা হচ্ছে কোর এরিয়া, প্রোটেক্টেড এরিয়া, 1330 বর্গ কিলোমিটার। এখন টুরিস্ট বা মৎস্যজীবী কিন্তু কোনোভাবেই অ্যালাউ নেই, শুধুমাত্র যে ফরেস্টের ক্যাম্পগুলো আছে। আর আমাদের এই যে 4264 বর্গ কিলোমিটারের যেটা আমাদের ইন্ডিয়া পার্টে পড়েছে, তাতে বাঘের পরিসংখ্যান হচ্ছে 101টা, যেটা ধরা গেছে ক্যামেরা ট্র্যাকিংয়ের মধ্যে থেকে, এবং বাংলাদেশ পার্টে 125টা। কারণ এদেশের বাঘ ওদিকে যেতে পারে, ওদেশের বাঘ কিন্তু এদিকে আসতে পারে, সেই জন্য দুদেশের যৌথ উদ্যোগেই যখন গণনাটা হয় এইভাবে করা হয়। ক্যামেরা ট্র্যাকিং কীভাবে, গাছের গায়ে সেন্সার ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, মাংস আর ডিমকে পচানো হয়, পচিয়ে সেই ক্যামেরার সামনে রাখা হয়। সেই গন্ধেতে যদি বাঘ আসে, প্রত্যেকটা বাঘের মুখের ফেস, গায়ে যে দরকার দাগগুলো স্ট্রাইক থাকে, লেন্থ এবং পায়ের ছাপ আলাদা, সেইভাবে কিন্তু ধরা গেছে। তো আমাদের সঙ্গে একজন ফরেস্ট গার্ড দিয়েছিলেন, এই যে ইনি খুবই ভালো ছিলেন, আমাদের ভালোই সহযোগিতা করছিলেন। আর ইনি সমস্ত ডিটেলসটা বলে দিচ্ছেন, যেইগুলো আমার নামগুলো মনে ছিল না। তো বৃষ্টি হয়ে গেছিলো, বোট থেকে কেউ নামতে চাইছিলো, আমি ভাবলাম এসেছি যখন নামি। কিন্তু আমার একটা দুঃখের বিষয়ও হয়েছে, সেটা পরে বলছি। কারণ অনেক গাছ ছিল যেগুলো আমরা জিওগ্রাফি বইতে পড়তাম, সেগুলো আজকে দেখতে পেলাম। গোলপাতা, হোগলা, গেওয়া, গড়ান, অনেক কিছু সুন্দরিতা রয়েছে। এবং আজকে আমরা যে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে থেকে ঘুরবো, সব ম্যানগ্রোভের ফল কিন্তু মানুষ খেতে পারে না, মানুষ খাওয়ার যোগ্য নয়। এই গোলপাতার ফল এবং কেওড়া গাছের ফলটা মানুষ খেতে পারে। এবং খেজুর গাছ বা তাল গাছ থেকে যেমন রস বের করা যায়, সেরকম এখান থেকেও রস নিশ্চিত করা যায়, তাদের গুড় বা তাড়ি এগুলো কিন্তু তৈরি করা হয়। এবং এটা কিন্তু বাংলাদেশে চাষ হচ্ছে, এবং ফল বলুন গুড় বলুন। এখানে অডিওটা স্কিপ করার কারণ হচ্ছে যে এখানে তোমরা কি বুঝতে পারছো, এখানে কুমিরটা একটু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই জন্য আমাদের শুরুতে যেমন লেবু লঙ্কা দেওয়া হয়, লেবু লঙ্কা আছে,
ভাত আছে, আলু ভাজা আছে, আচ্ছা ডাল আছে, আচ্ছা মুসুরির ডাল, আর তারপরে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আচ্ছা তারপর আছে চিংড়ি মালাইকারি, আচ্ছা ইলিশ পাতুরি আছে, আচ্ছা বাহ আর তারপরে আছে আমাদের নেক্সট আমের চাটনি আচ্ছা আর পাঁপড়। আচ্ছা বেশ খুব সুন্দর মেনু। চলো একে একে এবার পরিবেশন শুরু হয়ে ইলিশের গন্ধে মনটা মাতি পাতে ভাত আর লোক খুবই হেল্পফুল। এই বোটের যে পাইলট ছিলেন এবং আর যারা খেতে দিচ্ছিলেন সবাই ফোনটা যাই হোক রিকোয়েস্ট করতে তোলা হয়েছিল। কত জোরে জোরে পড়ছে এবং কি সুন্দর লাগছে। আমরা যখন খাচ্ছিলাম ইলসেগুড়ি বৃষ্টি হচ্ছিল, তারপরে এত জোরে। এবার চলে এলাম মোহনায়। যে দেখতে পাচ্ছ এখানকার মানুষ কত কষ্ট করে ইলিশ মাছ, ওই যে ছোটো ডিঙি নৌকোটা, আমাদের এই বড় লঞ্চটাই কত ঢেবেতে উথাল ফাথাল করছে, ওরা ওইটুকু ডিঙি নিয়েই হচ্ছে ইলিশ মাছ ধরে, যেটা আমরা খাই এখানে। এই যে তবু একটা বোটের দেখা পেলাম, কিন্তু এরপরে এই বোটটাও ছিল না আর কি। তারপরে আমরা আরও যখন ডিপে গিয়েছিলাম, তো মোহনার কাছে গিয়েছিলাম। এটা এত প্রবল ঢেউ, আমি নিচে গিয়েছিলাম যেখানে রেস্ট করার জায়গা বা মানে টয়লেট আছে, দেখতে পাচ্ছ কোনো সীমানা দেখা যাচ্ছে না। ওখান থেকে যখন আমি সিঁড়িতে উঠে আসছি, মানে আমি ভাবতে পারিনি মাথা টলে যাবে, মানে ভীষণভাবে মাথা টলে গিয়েছিল, মানে পড়ে যেতাম প্রায়, মাথা ঘুরছিল এরকম। তো অনেক শক্ত করে ধরে উঠে চলে এসেছি। আমাদের যে বোটের পাইলট ছিলেন তিনি বারবার বলছিলেন যে উঠে পড়ো এখানটা, এখন আর ছবি তুলতে হবে না। অনেক বাচ্চাগুলো ছবি তুলছিল, তো উঠে আসতে গিয়ে মাথাটা সত্যি কেমন করছিল, এতক্ষণ করেনি ওখান টাইমটা। আর যেখানে নিচে বসার জায়গা ওখানে তো মারাত্মক, যেন মনে হয় আমরা জলের ভেতরে ঢুকে গেছি ওই জানলাগুলো দিয়ে দেখতে। যাই হোক সবশেষে ফিরে এলাম। তো আগের দিনে ঝুমুর নাচ হয়েছিল, আজকে বাউল গানের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পেয়েছো এখনও চেয়ারগুলো ভর্তি হয়নি, সবাই এসে হয়তো রেস্ট করছে। এই যে আমাদের পাখিরালয়, আমাদের যেখানে ছিলাম, এটা হচ্ছে যে সেই জায়গাটা। তো সুন্দর একটা মুহূর্ত পেলাম, তাই তুলে ধরলাম। আর চলে এলো পকোড়া বা সস এবং সন্ধেবেলা এরপরে আমরা কিছু কেনাকাটা দেখি সুন্দরবন থেকে যদি কিছু স্মৃতি নিয়ে যেতে পারি, তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মানে অনেক দোকান ছিল, তো সারি সারি অনেক দোকানে অনেক সুন্দর সুন্দর শোপিস বা বিশেষ করে বাগ তো অনেক পাওয়া যাচ্ছিলো। তো সব চারিদিকটা ঘুরে নিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসও রয়েছে, এখানেও ফুচকা আছে, কিন্তু এত খাবার খেয়েছি যে আর নতুন করে ফুচকা খাওয়ার ইচ্ছা যাচ্ছিলো না, পেট ভর্তি ছিল। বরং হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট খেয়ে গেছি। রাতের ডিনারে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, আলুর দম আর মিষ্টি ছিল যেটা তোলা হয়নি। যাক, গুড নাইট।